অনির্বাণের ছোট মাস্তুতো ভাইয়ের কুৎসিত নোংরা মন মানসিকতা দেখে মোটেও সুবিধের বলে মনে হলো না রাইয়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মাসি এবং মাসির ছেলে যখন অবশেষে অনির্বাণদের বাড়িতে ঠিক চলে আসে, ঠিক সেই সময় অনির্বাণের মা আলাপ করিয়ে দেয় অনির্বাণের মাসিমণির সাথে। তখন অনির্বাণের মাসিমণি অনির্বাণের মাকে জিজ্ঞেস করতে থাকে, কি রে দিদি, এই সেই বউটা না যে কিনা তোর নাকের উপরে দম করে রেখেছে? এবার আমি এসে গেছি, তুই একদম নিশ্চিন্ত হয়ে যায়। এবার ওকে কী করে সাহায্য করতে হয় সেই ব্যবস্থাটা তুই পুরোপুরি আমার উপরে ছেড়ে দে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, তুই আছিস বলেই তো আমার উপরে এতটুকু আমি রিল্যাক্সে থাকতে পারবো, যে এখন আমার কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। কিন্তু একটা কথা তোকে মাথায় রাখতে হবে, যে অনির্বাণের চোখে কিন্তু কোনো মতেই খারাপ হওয়া যাবে না। কারণ যদি একবার অনির্বাণ কোনো মতে আন্দাজ করতে পারে যে আমি তোকে উস্কে দিচ্ছি আর তার ফলেই তুই ওর উপরে এরকমভাবে নির্যাতন করছিস, তাহলে কিন্তু অনির্বাণ মোটেও আমাদের দুজনের মধ্যে একজনকেও আর এই বাড়িতে বরদাস্ত করবে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মাসিমণি বলতে থাকে, দিদি ভাই তুই এসব নিয়ে একদম ভাবিস না। কারণ আমি থাকতে অন্তত তার যাই হোক, কারণ আমি কোনো রকম কোনো কাঁচা কাজ করি না আর কোনো রকম কোনো প্রমাণও অবশিষ্ট রাখবো না, যার ফলে কিনা তোর এই বউটা আমাদেরকে ফিরে এসে না অনির্বাণের সামনে খারাপ সাজাতে পারে। তুই সেসব নিয়ে একদম চিন্তা করিস না। ওদিকে অনির্বাণের মাস্তুতো ভাই এক দেখাতেই রায়ের প্রেমে পড়ে যায় আর বলতে থাকে, মালটা তো সেই, মালটাকে দেখে তো আমি এক ঝলকেই প্রেমে পড়ে গেলাম, আমি তো চোখে সরাতে পারছি না। এই কি তবে রাই, এর নামেই কি এত বদনাম দুর্নাম শুনেছি আমি। ওদিকে অনির্বাণের মাস্তুতো ভাই জিজ্ঞেস করতে থাকে যে, আচ্ছা অনিতাদা ভাই, তুই কিছু মনে না করলে একটা কথা বলবো? আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকে, এই কি তাহলে রাই? আসলে ওর সম্পর্কে অনেক কিছু শুনেছি তো না মাসিমণির কাছে, তার জন্য আর কি বলতে বাধ্য হচ্ছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ ওর সাথে তো ওকে আলাপ করানোই হয়নি। রাই আমি তোমাকে বলেছিলাম না যে যে কিনা অনেক বেশি মিশুক আর যে কিনা খুব নিমিষে সকলের সাথে ফ্রেন্ডলি বিহেভ করে, সেই হলো গিয়ে আমার একমাত্র ছোট ভাই। খুব তোমাকে আগার দৌড়ে রাখবে, তুমি দেখে নিও। কী রে, তোর বৌদিকে পছন্দ হয়েছে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মাসির ছেলে বলতে থাকে যে, অবশ্যই, কেন পছন্দ হবে না? আমি তো এরকমই একটা মানুষের খোঁজে ছিলাম যে কিনা আমাকে সবসময় আদরে আদরে রাখবে, আমার খেয়াল রাখবে। তাই না বৌদি, তুমি আমার খেয়াল রাখবে না? আমার সব খারাপ ভালোর কিন্তু খেয়াল এখন তোমার উপরেই আমি ছেড়ে দিলাম, এখন কিন্তু তোমাকে আমাকে সামলাতে হবে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোমার যা যা প্রয়োজন তুমি আমার কাছ থেকে চেয়ে নিও, আমি দেওয়ার যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো। আর যদি কোনো কিছু আমি না বুঝতে পারি, তাহলে তুমি আমাকে একটু বুঝিয়ে দিও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মাসির ছেলে বলতে থাকে যে, অনেক কিছুই তো তোমাকে এখনো বোঝানো বাকি আছে, দেখছি তো তোমাকে তো কোনো অনেক কিছুই বোঝাতে হবে, কারণ তুমি কোনো কিছুই হয়তো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারোনি। আমি বরঞ্চ তোমাকে সব শিখিয়ে পড়ে নেবো। বৌদি ওসব নিয়ে একদম ভাবতে হবে না। ওদিকে রাই যখন ওদের জন্য চা নাস্তা নিয়ে আসে, ঠিক সেই সময় রাই চায়ের কাপ দিতে নেয়, ওই অবস্থাতেই অনির্বাণের ছোট ভাই রায়ের হাত থেকে চায়ের কাপটা না নিয়ে রায়ের হাত ধরে রায়ের সাথে বদমাইশি করার চেষ্টা করে। আর ঠিক সেই সময় রাই সেটা বুঝে রাই বলতে থাকে যে, কী ব্যাপার, এই ছেলেটাকে আমার সেই আশা থেকে কেন বিধের বলে মনে হচ্ছে না? কেন আমার বারবার করে মনে হচ্ছে যে ওর নির্ঘাত কোনো রকম কোনো বদ উদ্দেশ্য আছে, যেটা হয়তো বা আমি কোনোভাবেই বুঝতে পারছি না, নাকি অনির্বাণের চোখেও কোনো সময় এই জিনিসটা পড়েনি। ওদিকে অনির্বাণদের বাড়ির কাজে মাসি বলতে থাকে যে, বৌদিমণি তুমি কার কথা বলছো বলো তো? ওই যে ওই দাদা ভাইয়ের যে ছোটো ভাইটা এসেছে তার কথা। সে যথেষ্ট পরিমাণে নিকৃষ্ট লম্পট একটা ছেলে, তার কাছ থেকে তুমি বরঞ্চ নিজেকে একটু সামলিয়ে রেখো, বুঝেছো তো? নয়তো তুমিই ফেসে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।